আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজকে আমরা পরিণতি প্রথম পত্রের ৭ম অধ্যায় সরকার কাঠামো পড়বো এবং সরকার কাঠামোতে আমরা যুক্তরাষ্ট্রীয় সরকার গত ক্লাসে শুরু করেছি। তো আজকে আমরা যুক্তরাষ্ট্রীয় সরকারের ধারণাটা বুঝবো। যুক্তরাষ্ট্রীয় সরকারের ইংরেজি প্রতিশব্দ তোমরা জানো, ফেডারেল গভর্নমেন্ট। তো ফেডারেল গভর্নমেন্টের ফেডারেল যে শব্দটা, এই শব্দটা এসেছে ল্যাটিন শব্দ ফোয়েডাস থেকে, যার অর্থ সন্ধি বা মিলন। ইংরেজিতে ফোয়েডাস শব্দ থেকে ফেডারেশন শব্দ এসেছে। ফেডারেশন শব্দ হচ্ছে যুক্তরাষ্ট্র, আর ফেডারেল গভর্নমেন্ট হচ্ছে যুক্তরাষ্ট্রীয় সরকার। সুতরাং শাব্দিক অর্থভেদে কতিপয় রাষ্ট্র সন্ধি বা মিলনের ফলে যে রাষ্ট্র সৃষ্টি হয় তাকেই যুক্তরাষ্ট্র বলা হয়। যুক্তরাষ্ট্রীয় সরকার এর সংজ্ঞা দিতে গেলে আমরা যদি সহজ ভাষায় বুঝতে চাই, তাহলে যুক্তরাষ্ট্রীয় সরকার হচ্ছে এমন এক ধরনের সরকার ব্যবস্থা যেখানে সংবিধানের মাধ্যমে প্রদেশ এবং কেন্দ্রের মধ্যে ক্ষমতার বন্টন করে দেওয়া হয়, অর্থাৎ এক কেন্দ্রিক সরকারের বিপরীত ব্যবস্থা। এক কেন্দ্রিক সরকারে আমরা দেখি যে সংবিধান কেন্দ্রকেই শুধুমাত্র ক্ষমতা দেয়, প্রদেশের হাতে কোনো ক্ষমতা দেয় না। যুক্তরাষ্ট্রীয় সরকারে কেন্দ্র আর প্রদেশ উভয়কেই সংবিধান ক্ষমতা বন্টন করে দেয়। এমন সরকারকে যুক্তরাষ্ট্রীয় সরকার বলে। যখন কতিপয় রাষ্ট্র পরস্পর বিচ্ছিন্ন না থেকে পারস্পরিক চুক্তির মাধ্যমে একটি সাধারণ সার্বভৌম কর্তৃত্বের অধীনে ঐক্যবদ্ধ হয়ে নতুন রাষ্ট্র গঠন করে, তখন তাকে যুক্তরাষ্ট্র বলে। অধ্যাপক ফাইনারের মতে, যখন কর্তৃত্ব ও ক্ষমতার কিছু অংশ আঞ্চলিক ক্ষেত্রে অর্পিত হয় এবং অন্যান্য অংশ ওই সমস্ত আঞ্চলিক সংঘের মধ্যকার কেন্দ্রীয় সংস্থা অর্পিত থাকে, তখন তাকে যুক্তরাষ্ট্র বলে। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যুক্তরাষ্ট্র, কানাডা, সুইজারল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত। যুক্তরাষ্ট্রীয় সরকার দুটি পদ্ধতিতে গঠিত হয়। প্রথম পদ্ধতিটি হচ্ছে কেন্দ্রীয়করণ নীতি। কেন্দ্রীয়করণ নীতির ক্ষেত্রে দেখা যায় যে আহ, কতিপয় রাষ্ট্র যারা স্বাধীন ছিল, তারা মনে করলো যে তারা ছোট রাষ্ট্র, ধরো কতগুলো ছোট রাষ্ট্র যারা দুর্বল ছিল, তারা মনে করলো যে তারা একত্রিত হবে, একটা একক কাঠামোর মধ্যে আসবে, নিজেদেরকে আরো বেশি শক্তিশালী করবে, এই আশায় যারা একত্রিত হয়ে একটা যুক্তরাষ্ট্র গঠন করলো। এমন রাষ্ট্র গঠনটাকে, অর্থাৎ এভাবে যুক্তরাষ্ট্র গঠিত হলে আমরা তখন বলি কেন্দ্রীকরণ পদ্ধতি, কেন্দ্রীকরণ নীতি। ভৌগোলিক দিক থেকে পাশাপাশি অবস্থানরত কতগুলো স্বাধীন রাষ্ট্র সামরিক দিক থেকে নিজেদের নিরাপত্তা রক্ষা অথবা রাজনৈতিক অর্থনৈতিক সুযোগ সুবিধা লাভের আশায় একত্রিত হয়ে একটি যুক্তরাষ্ট্র গঠন করতে পারে। এই নীতি বা পদ্ধতিকে কেন্দ্রীয়করণ নীতি বলে। আমেরিকা যুক্তরাষ্ট্র, সুইজারল্যান্ড, অস্ট্রেলিয়া এভাবে যুক্তরাষ্ট্র সরকার গঠন করেছিল। আর দ্বিতীয় যে নীতিটি, সেটা হচ্ছে বিকেন্দ্রীকরণ পদ্ধতি। সেখানে একটি রাষ্ট্র শুরুতে এককেন্দ্রিক রাষ্ট্র ছিল, পরবর্তীতে মনে করেছে যে আকারে বৃহৎ হওয়ার কারণে শাসন কার্যে সমস্যা হচ্ছে, তখন তারা যুক্তরাষ্ট্রীয় সরকার পদ্ধতিটি গ্রহণ করলো। তখন সেটাকে বলে বিকেন্দ্রীকরণ পদ্ধতি। সাধারণত কোনো বৃহৎ এককেন্দ্রিক রাষ্ট্র সংবিধানের মাধ্যমে জাতীয় বিষয়গুলো কেন্দ্রের হাতে আর আঞ্চলিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো প্রদেশের হাতে অর্পণ করে যুক্তরাষ্ট্র গঠন করে। এই পদ্ধতিকে বলা হয় বিকেন্দ্রীকরণ পদ্ধতি। ভারত, কানাডা, সাবেক সোভিয়েত রাশিয়া এই পদ্ধতির উদাহরণ। আমরা এখন যুক্তরাষ্ট্রীয় সরকারের বৈশিষ্ট্যগুলো দেখব। যুক্তরাষ্ট্রীয় সরকারের প্রথম বৈশিষ্ট্যটা হচ্ছে সংবিধানের প্রাধান্য। যুক্তরাষ্ট্রীয় সরকারে যেহেতু সংবিধান প্রদেশ আর কেন্দ্রের মধ্যে ক্ষমতার বন্টন করে দিচ্ছে, তাই সাংবিধানিক প্রাধান্য স্বীকৃতি দিতে হয়। কারণ সংবিধানকে যদি প্রাধান্য না দেওয়া হয়, তাহলে সংবিধানকে হয়তো বা কেন্দ্র বা প্রদেশ তাদের স্বার্থে ক্ষমতা বৃদ্ধির জন্য ভায়োলেট করতে পারে। এই জন্য সংবিধানের প্রাধান্য দেওয়া হয়। যুক্তরাষ্ট্রীয় সরকারের সংবিধানের প্রাধান্য স্বীকার করা হয়। জাতীয়, কেন্দ্রীয়, আঞ্চলিক বা প্রাদেশিক সরকারের সংবিধানের বিধান অনুযায়ী শাসন কার্য পরিচালনা করে। সেই হিসাবে যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থায় সংবিধান হচ্ছে সর্বোচ্চ আইন। দ্বিতীয়ত যুক্তরাষ্ট্রীয় মনোভাব। যুক্তরাষ্ট্রীয় সরকারে দুই ধরনের যে জনগণ বসবাস করে, তাদের মধ্যে দুই ধরনের মনোভাব থাকা বাঞ্ছনীয়। দুটি বিপরীতমুখী প্রবণতা দেখা যায়। একটা হচ্ছে কেন্দ্র বিমুখী, আর একটা হচ্ছে কেন্দ্রমুখী। এ ব্যবস্থায় প্রদেশ বা অঙ্গরাষ্ট্রগুলো জাতীয় ঐক্য চাইবে, কিন্তু তারা এক হয়ে মিশে যেতে চাইবে না। অর্থাৎ প্রদেশগুলো স্বায়ত্তশাসিত থাকবে, তারা নিজেদের কাজ নিজেরাই করবে। আবার সবগুলো প্রদেশ একত্রিত হতে চাবে না, তারা তারা তাদের স্বাতন্ত্র্যটা ধরে রাখবে, আবার একই সাথে তারা একটা কেন্দ্রের অধীনে থাকবে। এভাবে দুইটা মনোভাব যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থায় আছে। তিন দুই ধরনের সরকার হয় এখানে, একটা কেন্দ্রীয় সরকার থাকে আর একটা প্রাদেশিক সরকার থাকে। কেন্দ্রীয় সরকার সব প্রদেশগুলোর দেখাশোনাও করে, আর সেন্ট্রাল যে বিষয়গুলো থাকে, সংবিধান যে বিষয়গুলা তার ক্ষমতার এখতিয়ার দিয়ে দেয়, সেগুলো দেখাশোনা করে। আর প্রাদেশিক সরকারগুলো প্রদেশ ভিত্তিক ব্যাপারগুলো দেখাশোনা করে।
দ্বৈত নাগরিকত্ব যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা আমরা দেখতে পারি, সেখানে নাগরিকরা তাদের নিজ নিজ প্রদেশের নাগরিক হতে হয়, একই সাথে তারা হচ্ছে কেন্দ্রের নাগরিক, কেন্দ্রীয় সরকারের নাগরিক, অর্থাৎ দুই ধরনের নাগরিকত্বের উদ্ভব হয়। যেমন যেমন ধরো মার্কিন যুক্তরাষ্ট্রে তোমরা ধরো কেউ একজন মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক, তো তোমরা একজন বসবাস করো হচ্ছে ক্যালিফোর্নিয়ায়, সেক্ষেত্রে তোমাকে ক্যালিফোর্নিয়ার নাগরিকত্ব নিতে হবে, এটা হচ্ছে তোমার টেরিটোরিয়াল সিটিজেনশিপ। আবার তুমি কেন্দ্রীয় সরকারের নাগরিকত্ব গ্রহণ করতে হবে, সেটা হচ্ছে সেন্ট্রাল সিটিজেনশিপ। এভাবে দুই ধরনের নাগরিকত্বের উদ্ভব হয়। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা আইনসভার দুটি চেম্বার থাকে। কেন্দ্রে হচ্ছে একটি চেম্বার থাকে যেটা হচ্ছে ফেডারেল কোর্ট, আর হচ্ছে আঞ্চলিক পর্যায়ে আঞ্চলিক আদালত থাকে। সংবিধান লিখিত হয়ে থাকে যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থায়, কারণ সংবিধান লিখিত না হলে সংবিধানকে পরিবর্তন করা বা সংবিধানের লঙ্ঘন করার একটা প্রবণতা দেখা যেতে পারে। তার জন্য কেউ হস্তক্ষেপ করতে পারে, তার জন্য সংবিধানকে লিখিত করে দেওয়া হয়। তারপর হচ্ছে দুষ্পরিবর্তনীয়, এখানে একটু লিখায় ভুল হয়েছে, এটা সুষ্পরিবর্তনীয় হবে না, এটা দুষ্পরিবর্তনীয় সংবিধান। যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থার সংবিধান হয় দুষ্পরিবর্তনীয় প্রকৃতির, অর্থাৎ সহজে খুব একটা কেউ পরিবর্তন করতে পারে না। যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান পরিবর্তন করতে হলে 3/4 সদস্যের সমর্থনের প্রয়োজন পড়ে। এটা এজন্য করে দেওয়া হয় যাতে করে কেউ সংবিধানে হস্তক্ষেপ করে ইচ্ছে করে ক্ষমতা হ্রাস বৃদ্ধি যাতে করতে না করে, কেন্দ্র যাতে হস্তক্ষেপ না করতে পারে, এই জন্য। সংবিধানের রক্ষক হিসাবে বিচার বিভাগের ভূমিকা থাকে যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থায়। সংবিধানের ব্যাখ্যা নিয়ে কেন্দ্র ও প্রদেশের মধ্যে বিরোধ দেখা দিলে বিচার বিভাগ যে ব্যাখ্যা প্রদান করে সেটাকেই প্রামাণ্য ব্যাখ্যা বলে গ্রহণ করা হয়। বিচার বিভাগ হচ্ছে সংবিধানের রক্ষক এবং অভিভাবক। 9 হচ্ছে ক্ষমতা বন্টন যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থায় সংবিধান কর্তৃক কেন্দ্র আর প্রদেশের ক্ষমতা বন্টন করে দেওয়া হয়। সাধারণত স্পর্শকাতর যে বিষয়গুলো আছে, যেমন মুদ্রা, বৈদেশিক সম্পর্ক, দেশ রক্ষা, হ্যাঁ, এই বিষয়গুলো হচ্ছে কেন্দ্রের হাতে দেওয়া হয়। আর যেগুলো স্থানীয় সমস্যা সম্পর্কিত, স্বাস্থ্য, তারপর হচ্ছে আইন শৃঙ্খলা, তারপর হচ্ছে কৃষি, এ ধরনের বিষয়গুলা, কৃষি শিক্ষা, এ ধরনের বিষয়গুলো হচ্ছে আঞ্চলিক সরকার হাতে দেওয়া হয়। 10 হচ্ছে যুক্তরাষ্ট্রীয় আদালত। যুক্তরাষ্ট্রে একটা ফেডারেল কোর্ট থাকে এবং এটা সার্বভৌমত্ব স্বীকৃত হয়। যুক্তরাষ্ট্রে এটি সর্বোচ্চ আদালত এবং কেন্দ্র ও অঙ্গরাজ্যগুলো এর আওতার ভেতরে থাকে। কোনো অঙ্গরাজ্য যদি মনে করে যে তাদের অধিকার কেন্দ্র বা কোনো অঙ্গরাজ্য ক্ষুণ্ণ করেছে, তাহলে তারা এই ফেডারেল কোর্টের কাছে দ্বারস্থ হবে এবং ফেডারেল কোর্ট এটার মীমাংসা করে দেয়। তাছাড়া সুপ্রিম কোর্ট সংবিধানের আক্ষরিক নির্দেশ অবহেলা করে তার যুগোপযোগী ব্যাখ্যা প্রদান করে এবং সংবিধান বিরোধী কোনো কার্যকলাপ ঘটলে তা রোধ করে। তারপর 11 নং পয়েন্ট হচ্ছে বিচার বিভাগের প্রাধান্য যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থায় এই ফেডারেল কোর্টকে খুবই প্রাধান্য দেওয়া হয়, এটা সংবিধানের অভিভাবক। সংবিধানের কোনো বিষয়ে অস্পষ্টতা থাকলে সেগুলো নিয়ে কোনো মতৈক্যের সৃষ্টি হলে সেখানে এটা রক্ষা করার জন্য ব্যাখ্যা করার দায়িত্বটা বিচার বিভাগকে দেওয়া হয় এবং বিচার বিভাগ হচ্ছে সংবিধানের প্রাধান্য স্বীকৃত এবং প্রতিপালিত হচ্ছে কিনা সেটা দেখাশোনা করে হচ্ছে বিচার বিভাগ বা ফেডারেল কোর্ট। এর ফলে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থায় বিচার বিভাগের প্রাধান্য প্রতিষ্ঠিত হয়। 12 হচ্ছে প্রাদেশিক স্বায়ত্তশাসন। এই পয়েন্টটা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, অনুধাবনের 2 এর জন্য এটা আসে। প্রাদেশিক স্বায়ত্তশাসন বলতে তোমরা কি বুঝো? আমরা এটা আমাদের ব্রিটিশ ইন্ডিয়া চ্যাপ্টারটাতে পড়েছি যে প্রাদেশিক স্বায়ত্তশাসন হচ্ছে যেখানে প্রদেশের স্বশাসন প্রতিষ্ঠিত হয়, অর্থাৎ প্রদেশ নিজে নিজের শাসন কার্য পরিচালনা করে, এটাই হচ্ছে প্রাদেশিক স্বায়ত্তশাসন। যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থায় যে প্রদেশগুলো থাকে এরা স্বায়ত্তশাসিত থাকে, এরা নিজেদের কাজ নিজেরাই করে এবং কেন্দ্রীয় সরকার তাদের কাজে কোনো হস্তক্ষেপ করে না। এরপর হচ্ছে দ্বৈত বিচার ব্যবস্থা। যুক্তরাষ্ট্রে যে আমরা কোর্ট দেখলাম, সেখানে ফেডারেল কোর্ট থাকে, আবার লোকাল কোর্টও থাকে, আঞ্চলিক আদালত এবং যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় আদালত, দুই ধরনের আদালত থাকে। সর্বশেষ পয়েন্ট হচ্ছে স্বতন্ত্র সংবিধান। যুক্তরাষ্ট্রে কেন্দ্র এবং প্রদেশের জন্য স্বতন্ত্র সংবিধান থাকে, তবে কেন্দ্রীয় সংবিধানের বিধিবিধান সব প্রদেশ বা অঙ্গরাষ্ট্রের জন্য অবশ্য পালনীয়। এখন আমরা দেখব যুক্তরাষ্ট্রীয় সরকারের সাফল্যের শর্তাবলী, অর্থাৎ যুক্তরাষ্ট্রীয় সরকারের কোন ব্যাপারগুলো ঘটাতে পারলে যুক্তরাষ্ট্রীয় সরকারকে সফল করা যায়। প্রথমত হচ্ছে যুক্তরাষ্ট্রীয় মনোভাব, এটা আমরা বৈশিষ্ট্যের মধ্যে পেয়েছি, কেন্দ্রমুখী প্রবণতা আবার কেন্দ্র বিমুখী প্রবণতা। যুক্তরাষ্ট্রীয় সরকারের অধীনে যে জনগণ বসবাস করে তারা হচ্ছে একদিক থেকে তাদের মধ্যে তাদের নিজের স্বাতন্ত্র্য ধরে রাখার মতো একটা মনোভাব থাকে, যে তারা অন্যদের থেকে আলাদা, অন্য প্রদেশ থেকে আলাদা, আর একই সাথে সকল প্রদেশ একত্রিত হয়ে একটা কেন্দ্রের অধীনে থাকে, এটা হচ্ছে কেন্দ্রমুখী প্রবণতা। এই দুই ধরনের মনোভাবই একই সাথে তারা হচ্ছে বিলং করে। যুক্তরাষ্ট্রের জনগণের মধ্যে দুই ধরনের মনোভাব সংমিশ্রণ ঘটে
ঘটে জন্য যুক্তরাষ্ট্র সফল হয়। যদি তাদের মধ্যে এই ধরনের এই দুইটা মনোভাবের সংমিশ্রণ না থাকতো তাহলে যুক্তরাষ্ট্রকে সফল করা কঠিন হয়ে যেত। দ্বিতীয়ত হচ্ছে ভৌগোলিক সান্নিধ্য। ভৌগোলিক দূরত্বের দিক থেকে যদি কাছাকাছি থাকে তাহলে যুক্তরাষ্ট্র সফল হয়। যেমন আমরা যখন 47 সালে দেশ বিভাগ হয় তখন পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান নিয়ে একটি যুক্তরাষ্ট্র গঠন করা হয়েছিল, কিন্তু এটি টিকে নেয় কারণ হচ্ছে দুই পাকিস্তানের মধ্যে 2500 মাইলের দূরত্ব ছিল, যার জন্য ভৌগোলিক দূরত্বের কারণে কিন্তু এই পাকিস্তানটা ভেঙে যায়, যুক্তরাষ্ট্র টিকে নেয়। তাই ভৌগোলিক সান্নিধ্য হচ্ছে যুক্তরাষ্ট্রীয় সরকার সাফল্যের অন্যতম একটা শর্ত। ধর্মীয় ঐক্য একটা অন্যতম শর্ত। যদি ধর্মীয় দিক থেকে সবাই মোটামুটি সমজাতীয় একই ধর্মের অনুসারী হয় তাহলে যুক্তরাষ্ট্র সফল হয়। তবে এটাকে ম্যান্ডেটরি শর্ত আমরা নাও বলতে পারি, কারণ এটার ব্যতিক্রম তো আমরা দেখেছি যে ধর্মের ভিত্তিতে যে পাকিস্তান রাষ্ট্রটি গঠিত হয়েছিল, যুক্তরাষ্ট্র হিসেবে গঠিত হয়েছিল, কিন্তু পাকিস্তান রাষ্ট্রটি ভেঙে গেছে। অর্থাৎ শুধু ধর্মীয় ঐক্য দিয়ে কিন্তু যুক্তরাষ্ট্রকে সফল করা সম্ভব হয় না। ভাষা সংস্কৃতিগত ঐক্য থাকা প্রয়োজন হয়। ভাষা সংস্কৃতির যদি সাদৃশ্য না থাকে তাহলে যুক্তরাষ্ট্র সফল করা কঠিন হয়। যেমন এই পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের উদাহরণ আবার টানতে হচ্ছে। পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের ভাষা ভিন্ন ছিল এবং আমাদের মধ্যে বিরোধ সবচেয়ে প্রথম হয় ভাষা নিয়ে, বিরোধ নিয়ে লাগে এবং সবচেয়ে প্রথম আন্দোলনও হয় ভাষা নিয়ে। অর্থাৎ ভাষা সংস্কৃতিতে আমরা সম্পূর্ণ আলাদা ছিলাম, আমাদের ভাষা আলাদা ছিল, আমাদের চলাফেরা, আমাদের খাবার দাবার, আমাদের খাদ্যাভ্যাস আলাদা ছিল, যার জন্য এটি যুক্তরাষ্ট্র হিসেবে টিকে থাকতে পারে নাই। আমাদের এই ভাষা সংস্কৃতিগত পার্থক্যের কারণে এই যুক্তরাষ্ট্রটি ভেঙে যায়। যুক্তরাষ্ট্র সফল হতে হলে এর জনগণের মধ্যে রাজনৈতিক সচেতনতা থাকতে হয়, কারণ যুক্তরাষ্ট্র একটা জটিল পদ্ধতি সরকার ব্যবস্থা। জনগণকে এই সম্পর্কে জানতে হয়। এই সফলতার জন্য জনগণের মধ্যে রাজনৈতিক শিক্ষা, সচেতনতা, রাজনৈতিক প্রজ্ঞা, সজাগতা, আত্মত্যাগের মনোভাব থাকা বাঞ্ছনীয়। সৎ ও সুযোগ্য নেতৃত্ব যুক্তরাষ্ট্রকে সফল করতে পারে। নেতা যদি সৎ হয়, দক্ষ হয়, দূরদর্শী হয় তাহলে সেই যুক্তরাষ্ট্রটি সফল হয়। যেমন জর্জ ওয়াশিংটন, ম্যাডিসন, হ্যামিল্টন, জেফারসন, লিঙ্কনের মতো বড় বড় নেতাদের, দূরদৃষ্টি সম্পন্ন বড় বড় নেতাদের কারণে যুক্তরাষ্ট্র একটি সফল সরকার ব্যবস্থায় পরিণত হয়েছে। এবং আমরা জানি যে যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থার অন্যতম একটি সফল উদাহরণ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। এটা সম্ভব হয়েছে এরকম দূরদর্শী নেতৃত্বের কারণে। এরপর হচ্ছে সাংবিধানিক প্রাধান্য থাকলে যুক্তরাষ্ট্র সফল হয়, কেননা যুক্তরাষ্ট্রের সংবিধান হচ্ছে জনগণের অধিকারের রক্ষা করে, যার জন্য সংবিধানকে যদি প্রাধান্য দেওয়া হয় তাহলে কেন্দ্র আর প্রদেশের মধ্যে কখনো বিরোধ লাগে না। এরপর 8 হচ্ছে স্বাধীন এবং নিরপেক্ষ বিচার বিভাগ। সংবিধানের প্রাধান্য দেবার পাশাপাশি বিচার বিভাগকে স্বাধীন এবং নিরপেক্ষ করা হয় যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থায়। যুক্তরাষ্ট্রীয় আদালত থাকে, ফেডারেল কোর্ট যেটাকে বলে। ফেডারেল কোর্ট হচ্ছে সংবিধানের রক্ষক এবং অভিভাবকের দায়িত্ব পালন করে। যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থার সংবিধান হয় লিখিত এবং দুষ্পরিবর্তনীয় প্রকৃতির, যাতে করে কেন্দ্র বা প্রদেশ সেটাতে হস্তক্ষেপ করে ক্ষমতা হ্রাস বৃদ্ধি না করতে পারে বা কোনো ধরনের বিরোধের সৃষ্টি না হয়, কোনো ধরনের অস্পষ্টতা না হয়, সেজন্য লিখিত দুষ্পরিবর্তনীয় সংবিধান প্রণয়ন করা হয়। যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থার সফলের জন্য আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট হওয়া বাঞ্ছনীয়, কারণ কেন্দ্রীয় পর্যায়ে একটা আইনসভা থাকবে এবং প্রাদেশিক জনগণের সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের জন্য আইন প্রণয়নের জন্য থাকবে একটি প্রাদেশিক আইনসভা। এরকম দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা থাকবে। অভিন্ন রাজনৈতিক এবং অর্থনৈতিক আশা আকাঙ্ক্ষা থাকা আবশ্যক। জনগণের মধ্যে যদি অর্থনৈতিক রাজনৈতিক আশা আকাঙ্ক্ষা একরকম না থাকে, তাদের প্রত্যাশাগুলো যদি একরকম না থাকে তাহলে কিন্তু যুক্তরাষ্ট্র টিকে না। যেমনটা আমরা পাকিস্তান আমলে দেখেছি যে পূর্ব পাকিস্তানের রাজনৈতিক অর্থনৈতিক আশা আকাঙ্ক্ষা আর পশ্চিম পাকিস্তানের রাজনৈতিক অর্থনৈতিক আশা আকাঙ্ক্ষা একরকম ছিল না, যার জন্য এটি ভেঙে গিয়েছে। এবং তার আগের ব্রিটিশ উপনিবেশ হিসেবে যে যুক্তরাষ্ট্রটি গঠন করা হয়েছিল 1935 সালে, যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা ভারতীয় উপমহাদেশ, সেটিও কিন্তু দেখা গিয়েছে যে হিন্দু মুসলিম দুটি সম্প্রদায়ের রাজনৈতিক অর্থনৈতিক আশা আকাঙ্ক্ষা ভিন্ন ছিল বলে পরবর্তীতে 47 সালে সেটি ভেঙে গিয়ে দুটি আলাদা আলাদা রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। রাজনৈতিক প্রতিষ্ঠানগত সাদৃশ্য থাকা আবশ্যক। যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থায় বিভিন্ন প্রদেশের মধ্যে রাজনৈতিক প্রতিষ্ঠানগত সাদৃশ্য থাকা উচিত, এবং রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো যদি কম ক্ষমতা সম্পন্ন, বেশি ক্ষমতা সম্পন্ন বা পার্থক্য থাকে তাহলে এগুলা নিয়ে বিরোধের সৃষ্টি হতে পারে। যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা সফল করতে হলে জনগণের আইন মেনে চলার মনোভাব থাকতে হবে। জনগণ আইন মেনে চললে যুক্তরাষ্ট্র সফল হবে।
সমতা থাকা লাগবে, প্রদেশগুলোর মধ্যে সমতা বজায় থাকতে হবে। জনসংখ্যা সম্পদের ক্ষেত্রে যদি বৈষম্য সৃষ্টি হয় বা ক্ষমতার মধ্যে বৈষম্য সৃষ্টি হয় তাহলে এগুলো নিয়ে বিরোধ সৃষ্টি হতে পারে। আর সর্বশেষ হচ্ছে আর্থিক সামর্থ্য। যুক্তরাষ্ট্রের সরকার ব্যবস্থা সফল করতে হলে আর্থিক সামর্থ্য থাকাটা অনিবার্য। কারণ যুক্তরাষ্ট্রের সরকার ব্যবস্থায় যতগুলো প্রদেশ, প্রত্যেকটা প্রদেশের আলাদা আলাদা প্রাদেশিক সরকার গঠন, প্রাদেশিক সরকারের আইনসভা গঠন এবং মন্ত্রিসভা গঠন এবং তাতে লোকবল নিয়োগ দেওয়া, এই বিশাল যে ব্যাপারটা, এটা ঘটানোর জন্য প্রচুর বাজেটের প্রয়োজন, যেটা হচ্ছে ক্ষুদ্র রাষ্ট্রগুলোর পক্ষে সম্ভব হয় না। তাই আর্থিক সামর্থ্য থাকলেই শুধুমাত্র যুক্তরাষ্ট্রীয় সরকার সফল করা সম্ভব হয়। আর্থিক সামর্থ্য না থাকলে এই সরকারটা সফল করা সম্ভব হয় না। তো আমরা আগামী ক্লাসে হচ্ছে যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা এবং এককেন্দ্রিক সরকার ব্যবস্থার মধ্যে তুলনা করব। আজকের ক্লাস এ পর্যন্ত থাক। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।